আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ট্যারিফ নিয়ে তো চলছিল, এবার এফসিআর নিয়ে একবার ধাই করে একখানা বোম মেরে দিল ট্রাম্প বাবুর মাথায়। এফসিআর এর রুল আজকে থেকে পরিবর্তন হয়ে গেল, মানে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এটা 1 ঘন্টা আগেই খবরে প্রকাশ পেয়েছে, বিভিন্ন কাগজে প্রকাশ পেয়েছে। আমি আপনাকে 2-3টে কাগজ দেখাচ্ছি এবং রুলস এর কপিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। কি রুলস আনা হয়েছে এখানে? সেন্টার অ্যামেন্ডস রুলস ফর রিসিভিং ফরেন ফান্ডস, যে পদ দিয়ে আসতো এফসিআর ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশনের মাধ্যমে দিয়ে লিখেছে এইচটি। ইন্ডিয়া টুডে কি বলছে? সেন্টার টাইট FCRA rules ask NGOs to declare purpose operating areas. কোন জায়গায় খরচা হচ্ছে ভাই পরিষ্কার সব জানিয়ে দাও। The purpose of this act as amended by Foreign Contribution Regulation Amendment Act 2026 shall apply to all foreign contributors and assets created out in foreign contributors vested under Section 15 as omitted by the said act or any rules made under this act is stood immediately before the পরে আরো আছে। আমি আর আপনাদের দেখলাম না, গুগলে গিয়ে মারলেই এফসিআর চেঞ্জ রুল আপনি মারলেই পেয়ে যাবেন। সুতরাং আমি আর আপনাদের বোর করার জন্য আর এটা করছি না। এইখানে আবার রুলসের যে সমস্ত কপি, রুলসের যে পুরো কপি, অ্যামেন্ডমেন্ট কপি, সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সেটাও ওখান থেকে দেখে নিতে পারেন। আবার এটাও ওখানে পেয়ে যাবেন যে কি চেঞ্জেস এফসিআর অ্যামেন্ডমেন্ট বিল 2026। মানে এই যে এফসিআর দিয়ে এই সমস্ত টাকা পয়সা আদান প্রদান হতো না, এটা একটা জায়গায় জমা হতো, জমা হয়ে ধর্ম পরিবর্তনের কাজে লাগতো। আপনাদের মনে আছে মার্কো রুবিও সোজা ওয়াশিংটন ডিসি থেকে এসে একেবারে কলকাতা নামলেন। কলকাতা নেমে তার প্রথম মন্তব্য ছিল একেবারে এতে কি বলে মিশনারিজ অফ চ্যারিটি, সিস্টার নিবেদিতার সঙ্গে কথা বলে উনি বলেন যে আর তো করা যাবে না, এফসিআর রুল তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার অন্য পথে টাকা পাঠাতে হবে। কি পথ? 1000টা ডেবিট কার্ড করা হয়েছে একই ব্যক্তির নামে, সুশীল কুমার। কিছু কার্ড তাকে দেওয়া হয় আর বাকিটা তিনি বড় দেওয়া করে নিয়ে যান অন্য কোথাও দেবেন বলে, বা 1000টাও উনি দিয়ে দিতে পারেন, সেটা আমরা জানি না। এই যে ডেবিট কার্ডগুলো, এগুলোতে এখনো পর্যন্ত 95 লক্ষ টাকা তোলা হয়েছে। 95 লক্ষ টাকা তোলা হয়েছে। আর বাকি যে টাকাগুলো রয়েছে সেগুলো এই অ্যাক্টের মাধ্যমে সমস্ত জব্দ হয়ে গেল। আর কিন্তু ওই টাকা থেকে আর তোলা যাবে না, ওই কার্ডটাকেই ব্লক করে দেওয়া হয়েছে। ভাবুন, 1000 কার্ড এক ব্যক্তির নামে, তার নাম হচ্ছে সুশীল কুমার বা সুনীল কুমার, এরকম কিছু একটা হবে, তার নামে 1000টা ডেবিট কার্ড। আর এগুলো বিলি হতো কোথায়? এগুলো বিলি হতো নর্থ ইস্টের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অনুন্নত অঞ্চলে, যে অঞ্চলটায় ঘিরে এরা খ্রিস্টান রাজ্য করার চেষ্টা করেছিল না, মণিপুরের একটা অংশ, মায়ানমারের একটা অংশ নিয়ে, এই মণিপুর মিজোরামের একটা অংশ নিয়ে, বাংলাদেশের একটা অংশ নিয়ে, এই যে একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা নারিয়েলটা একেবারে ট্রাম্প বাবুর মাথায় ধাই। ট্রাম্প বাবুর অবস্থা খুব খারাপ। এক তো ট্রেড ডিল আটকে রেখে দিয়েছেন, তারপর ইরানে উনি ফেঁসে আছেন, তারপর আবার এফসিআর তে এরকম একটা যদি বড় ঝামেলা হয়ে যায়, ট্রাম্প বাবু যাবেন কোথায়? অর্থাৎ
এখন থেকে এই সিস্টার নিবেদিতা অ্যান্ড কোম্পানি মিশনারিজ অফ চ্যারিটি মাদার টেরেসা আসলে কে ছিলেন, কি করতেন, গুগলে মারবেন, সব বেরিয়ে যাবে। আমি আর মুখ ফুটে বলছি না, সেগুলো সব ভারতবাসী যারা একটু পড়াশোনা করেন, লেখাপড়া করে আর কাগজ টাগজ ঘাটে, জার্নাল ফান্ডাল ঘাটেন, তারা সবাই জানেন উনি শিশু বিক্রি করতেন এবং বলি তো ফেললাম, শিশু বিক্রি করতেন এবং ধর্ম পরিবর্তনের জন্য বিভিন্ন দান দস্তর করে বেড়াতেন। এখন তারপর তো এখন হেড হয়েছে নিবেদিতা, তিনি এখন এই কাজকর্মগুলো অপকাজকর্মগুলো চলছে, করে বেড়াচ্ছেন। এখন এটা তো বন্ধ হয়ে গেল, তাহলে এখন কি হবে? এখন এখানে আমাদের আমেরিকাতে একটা মানে অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে ওই আপনার ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট যে চার্চের যারা আছে সব খ্রিস্টান এক, ওর মধ্যে কিছু ইহুদি আছে, কোনো হিন্দু নেই, কিন্তু তারা মিলে একটা অর্গানাইজেশন করেছে যে এই সমস্ত অ্যাক্টের বিরুদ্ধে তারা লড়ে যাবে। অনেক দেশে এই অ্যাক্ট এই করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই অ্যাক্ট অনুযায়ী কোনো টাকা ঢোকে না। এখন টাকা ঢুকতে গেলে এখন ওই যে অর্গানাইজেশনটা, তারা এখন একটা প্রতিবাদ, একটা মেমোরান্ডাম একটা তৈরি করে ভারতবর্ষের কাছে পাঠাচ্ছে, কিন্তু ভারতবর্ষের কাছে তো প্রচুর দিন নারিয়েল যা ফোড়ার তো ফেলে দিয়েছে। এখন রক্তাক্ত মস্তকে এখন রামবাবু এখন কপাল চেপে বসে আছেন যে কি হবে, আমার তো হারলে গেল, হেতলে গেল, কি হবে? খ্রিস্টান রাজ্যও করা হলো না, রাষ্ট্র করা হলো না, আর আমার ওখানে ধর্ম পরিবর্তনও হলো না। ধীরে ধীরে ধর্ম পরিবর্তন করে ওখানে খ্রিস্টান কমিউনিটি তৈরি করে ওখানে একটা একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবেন। এ বহুদিনের প্ল্যান। এখন দাদা এই সমস্ত ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, এর মধ্যে এখন যদি আবার পেট্রোলিয়াম নিয়ে কিছু একটা গন্ডগোল হয়, শোনা যাচ্ছে রাশিয়ার সঙ্গে একটা গোপন ডিল হচ্ছে ভারতের। হ্যাঁ, পুতিনের সঙ্গে একটা গোপন ডিল হচ্ছে, পুতিন আসছেন ভারতে, সেটা হচ্ছে তেল নিয়ে, তেল, কাঁচা তেল, আরো সস্তায় কাঁচা তেল ভারতবর্ষকে সাপ্লাই করা হবে, আরো সস্তায়। তার মানে রামবাবু বিগ ক্যাপ মানে তেলের উপরে যে ক্যাপিং আপনি রেখেছিলেন না, আপনি এবং এআইসি 6টা দেশ মিলে তেলটা বেচে আপনারা পয়সা তুলবেন, সেই ক্যাপিংটা ভারতবর্ষ আর রাশিয়া দুজনে মিলে তুলে ছুড়ে ফেলে দিচ্ছে। সুতরাং কুল মিলাকে 3 নারিয়েল পড়া গিয়া। एक तो ट्रेड नेगोशिएशन, नंबर 2 FCRA, और नंबर 3 जो आने वाला है पुतिन साहब के साथ जो इतना मोटा जो ऑफर लेटर आ रहा है, वो होगा नारियल नंबर 3। तो 3 नारियल लेके पाल खा के आप बैठे रहिए और देखते जाइए इंडिया क्या क्या আপনারা জানেন 2026 সালের 8ই জানুয়ারি সকালে কলকাতায় আইপ্যাকের অফিস ও সংস্থার সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাসভবনে ইডি তল্লাশি চালায়, মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তারা তল্লাশি চালায়। তল্লাশির বিষয় কি ছিল? পশ্চিমবঙ্গের কয়লা পাচার কেলেঙ্কারির সাথে অর্থ পাচারের, যেটা PMLA তদন্তের আওতায় পড়ে, সেই তদন্তের অংশ হিসেবে এই তদন্ত তল্লাশি চলছিল। তল্লাশি শুরু হয় সকালে ভোরবেলায়, এবং ইডির অভিযোগ তল্লাশি বেশ কিছুক্ষণ চলার পর মুখ্যমন্ত্রী মানে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে
নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদন্তকারীদের অফিসে এসে নথিপত্র নিয়ে যান এবং তদন্তে বাধা দেন। ইডি এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার 17টি জামিন অযোগ্য ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা এফআইআর করে। আবার রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধেও এফআইআর নথিভুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে। আবার পুলিশও করে কি, ইডির বিরুদ্ধে পুলিশও তারা যে ট্রেসপাসিং এর ইত্যাদি বিভিন্ন মামলা নিয়ে তাদেরকে বিরুদ্ধে ধারায় তাদের বিরুদ্ধে মামলা করে। এই পুরো মামলাটি বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি পিকে মিশ্র এবং এন.ভি. আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে বর্তমানে বিচারাধীন। তার আগে অবশ্য কলকাতা হাইকোর্টেও গিয়েছিল। এখানে আমাদের যে ইডির তরফ থেকে যাওয়া হয় হাইকোর্টে, সেখানে বিচারপতি তিনি মামলা শুনতে চাননি। তিনি সেখান থেকে না শুনতে চাওয়ার ফলে সেখানটা এত গোলমাল হয় তার এজলাসে যে তিনি মামলা না শুনে তিনি রিক্লুজ করেন নিজেকে। তো এই যে ব্যাপারটি, তারপরে মামলা চলে যায় সেই দিনই সুপ্রিম কোর্টে এবং সেখানে জাস্টিস পিকে মিশ্রা এবং জাস্টিস এন.ভি. আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটি আছে। আপনারা এই মামলার কথা জানেন কারণ মেইন স্ট্রিম মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা বহুল প্রচারিত। তবুও সংক্ষেপে এপ্রিল মে 2026 পর্যন্ত মামলার যে ঘটনা প্রবাহ সেটা ছোট্ট করে বলি, তারপরে আমরা যাব আজকে কেন হঠাৎ এই প্রসঙ্গে আমি এলাম। জানুয়ারি 2014 সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় কেন্দ্রীয় সংস্থার স্বাধীন তদন্তে রাজ্যের পুলিশ বাধা দিতে পারে না এবং সুপ্রিম কোর্ট সেই প্রথম দিনে জানুয়ারি 14 তারিখে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর এ স্থগিত আদেশ দেয়া হলো। এরপর ফেব্রুয়ারি মার্চ 2026 এই 2 মাসে ইডি ও রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যায়ক্রমে হলফনামা দাখিল করেন। একটা সময় একদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে সেখানে সুপ্রিম কোর্টে তিনি সওয়াল করতে দাঁড়িয়েছিলেন, যদিও এই সওয়াল করার অধিকার তার নেই, কারণ তিনি সুপ্রিম কোর্ট কোন বার অ্যাসোসিয়েশনে তিনি নথিভুক্ত নন। যাই হোক, মমতার হলফনামায় দাবি করা হয় ইডি অফিসারদের অনুমতি নিয়েই নাকি তিনি পার্টি সংক্রান্ত নথিপত্রগুলো নিয়ে যান। শুনানি মোট 3 বার পিছিয়ে শেষ পর্যন্ত 18 মার্চে আসে। 17-18 মার্চে সেখানে রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান তিনি যুক্তি দেন ইডি এই মামলা করতে পারে না, কারণ এই মামলা করার অধিকার একমাত্র আছে কেন্দ্রীয় সরকারের। আদালত রাজ্যকে পাল্টা জানায় বিচার বিভাগকে এবং রাজ্য আরো বলে যে এই মামলার শুনানি যেন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয়, কারণ সামনে ভোট আছে। এবং তখন আদালত রাজ্যকে পাল্টা জানিয়ে দেয় বিচার বিভাগ কখন শুনানি করবে সেই নির্দেশ তারা কোনো পার্টির কাছ থেকে নেবে না। 21 এপ্রিল এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় নেয়। বিচারপতি পিকে মিশ্র সরাসরি বলেন কোন মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না, এটা গণতন্ত্রের পক্ষে মানা যায় না, ঝুঁকির। আদালত এটিকে কেন্দ্র রাজ্য বিরোধ নয় বরং একজন ব্যক্তির আচরণের মমতা ব্যানার্জির ব্যক্তিগত আচরণের প্রশ্ন বলে চিহ্নিত করেছিল। কবে ছিল তারিখটা ছিল এপ্রিল মাসের 21 তারিখে। এরপর 22 এবং 23 এপ্রিল এনফোর্সমেন্ট ডাইরেক্টর সুপ্রিম কোর্টে জানায় মমতার কাজকর্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম পশ্চিমবঙ্গে রুল অফ ল এর অনুপস্থিতির একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে রিফ্লেক্ট করছে, প্রতিফলিত করছে। তবে সেই সঙ্গে ইডি স্পষ্ট করে দেয় যে ইডি সাংবিধানিক কাঠামো রাজ্যে ভেঙে পড়েছে সেই দাবি করছে না।
কারণ সেই দাবি করলে তখন আবার প্রশ্ন আসে, সাংবিধানিক কাঠামো ভেঙে পড়লে রাজ্যের মন্ত্রিসভাকে বরখাস্ত করে কেন্দ্রীয় সরকারের রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত ছিল। কিন্তু যে সেই জন্যই সম্ভবত ইডি স্পষ্ট করে দেয় যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ার দাবি তারা করছে না। 22 মে সুপ্রিম কোর্টে মামলার আরেকটি শুনানির দিন ধার্য ছিল। সেদিন ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা তাড়াতাড়ি শুনানির আবেদন করেন, কারণ আদালত সংকেত দিয়েছিল যে তাড়াতাড়ি শুনানি না হলে মামলা জুলাই আগস্টে চলে যেতে পারে। এবং কিন্তু তাড়াতাড়ি শুনানি নানা কারণে করা যায়নি। বর্তমানে আজকের দিনে মামলাটি সুপ্রিম কোর্টের সক্রিয় শুনানির পর্যায়ে রয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে 18 আগস্ট। এই যে এতটা পিছিয়ে গেল মামলা, এটা নিয়ে নির্বাচনের আগে সিপিএম কংগ্রেস ধোঁয়া তুলেছিল। এই পিছিয়ে যাওয়ার কারণ হলো মোদি দিদির সেটিং। সুপ্রিম কোর্টে, যাই হোক, আমরা সেটিং নিয়ে আলোচনায় এই মুহূর্তে আসছে না। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি 18 আগস্ট পর্যন্ত এই যে পিছিয়ে যাওয়ার মূল কারণ, যেটা আদালত বলেছে, সেটা হলো আদালতের গ্রীষ্মকালীন অবকাশ বা সামার ভ্যাকেশন এবং সুপ্রিম কোর্টের আংশিক কার্য দিবসের মানে পার্সিয়াল ওয়ার্কিং ডেজের যে সময়সূচি আছে, তার জন্যই সময়টা এতটা পিছিয়ে গেল শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে গ্রীষ্মকালীন ছুটির পর আদালত যখন সম্পূর্ণ বা আংশিক কার্য দিবসে ফিরবে, তখনই এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করা হবে বলে আদালত জানিয়ে দেয়। এবার এই মামলার মূল প্রশ্নগুলো একটু দেখা যাক। যে বিষয়গুলো এখনো বিচারাধীন সেটা হলো এনফোর্স ডাইরেক্টরেটের পিটিশনের মেনটেনেবিলিটি, যেটা শ্যাম দেওয়ান বলেছে যে এই মামলার গ্রহণযোগ্যতা নেই, কারণ কেন্দ্রীয় সরকার মামলা করতে পারে, ইডি মামলা করতে পারে না। এছাড়া মেনটেনেবিলিটি ছাড়া আছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া সম্ভব কি না এবং মমতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্তির আদেশ দেয়া হবে কি না, এই বিষয়গুলো। কিন্তু এসব বিষয় নয়। আজ আদালতে যখন এই মামলার শুনানি নেই, এপ্রিলের 22-23 তারিখের পর থেকে যখন কোনো শুনানি নেই, তখন হঠাৎ কেন এই বিষয় নিয়ে প্রতিবেদন করতে বসলাম। এবার বলি সেই কারণটি আর কিছুই নয়, সেটা হলো আইপ্যাক ডিরেক্টরদের রাজসাক্ষী হওয়ার সম্ভাবনা। এটা এই সময়ের মধ্যেই এটি হয়েছে। এটি মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন মোড়। আইপ্যাকের প্রতিষ্ঠাতা, অন্য সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চান্ডেল, সেই বিনেশ চান্ডেলকে 13 এপ্রিলে পিএমএল এর অধীনে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গ্রেপ্তার করে এবং দিল্লির আদালত 10 দিনের ইডি হেফাজত তাকে দেয়। আদালত প্রাথমিক যে সাক্ষ্যগুলো পেয়েছে, যে এই সাক্ষ্যগুলো প্রমাণিত, ওখানে সমর্থিত হয়েছে, সেটা হচ্ছে বিনেশ চান্ডেল ইডির তল্লাশির পর তাৎক্ষণিকভাবে ইমেল ও আর্থিক রেকর্ড মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন তার কর্মচারীদের। দ্বিতীয়ত, হাওয়ালা লেনদেনে বিনেশ চান্ডেল সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তৃতীয়ত, অপরাধ লব্ধ অর্থের সঙ্গে মানে প্রসিডস অফ ক্রাইম, তার সঙ্গে এই বিনেশ চান্ডেলের প্রত্যক্ষ যোগসূত্র ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, 4 এপ্রিল 2026-এ জামিন পাওয়ার পর এনডিটিভি সূত্রে জানা যায় বিনেশ চান্ডেল মামলায় অ্যাপ্রুভার তথা রাজসাক্ষী হতে পারেন।
এই খবরটা কে দিচ্ছে? এনডিটিভি এবং আরো অন্যান্য সংবাদ মাধ্যম। এবং আরো জানা যায় আদালতের বাইরে আইপ্যাক ডিরেক্টর বিনেশ চান্ডেলের রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হওয়ার সম্ভাবনা নিয়ে তদন্তকারী সংস্থা মানে ইডি তাদের মধ্যে জোর গুঞ্জন পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে চলছে এবং জল্পনা রয়েছে যে তিনি রাজসাক্ষী হবেন। তবে এটাও ঠিক যে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। সেই ঘোষণাটা কবে দেয়া হবে? যখন ইডি সুপ্রিম কোর্টে আবার এই মামলার শুনানি উঠবে। অন্যদিকে আইপ্যাক তারাও কি করেছে? আইনি জটিলতার কারণে পশ্চিমবঙ্গে ভোটের আগেই তাদের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে, পজ করেছে। কিন্তু জানা গিয়েছিল তাদের অফিস বন্ধ থাকলেও তাদের কর্মচারীরা ভোটের কাজে ছড়িয়ে পড়েছিল সারা দেশ জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও মুখ্যমন্ত্রীর চেয়ারে। তারপর পরিস্থিতির ওপর ভিত্তি করে এবং সংশ্লিষ্ট বিষয় দুটির যে বর্তমান আপডেট হয়েছে সেটা কি? বিনেশ চান্ডেলের রাজসাক্ষী হওয়ার প্রক্রিয়া এবং চলমান জল্পনা, জামিনে মুক্তি ও ইডির নীরবতা। গত 30 এপ্রিল 2026 তারিখে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট বিনেশ চান্ডেলকে নিয়মিত জামিন দেয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে জামিনের শুনানির সময় ইডি তার জামিনের বিরোধিতা করেনি এবং এই জামিনের বিরোধিতা না হওয়ার ফলে রাজসাক্ষী হওয়ার জল্পনা বাইরে ছড়িয়ে পড়ে। সাধারণত হাই প্রোফাইল মানি লন্ডারিং মামলায় কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্তে বড় অগ্রগতির জন্য অভিযুক্তদের শর্ত সাপেক্ষে তাদের রাজসাক্ষী বা অ্যাপ্রুভার করে থাকে। বিনেশের জামিনে ইডির যে আপত্তি না জানানো রাজনৈতিক ও আইনি মহলে এই জল্পনাকে উস্কে দিয়েছে যে তিনি মামলার মূল রহস্য উদ্ঘাটনে ইডিকে সাহায্য করবার জন্য রাজসাক্ষী হতে পারেন। তবে আইনিভাবে এটি এখনো কিন্তু চূড়ান্ত রূপ নেয়নি, আগেই বলেছি। বিনেশ চান্ডেল ছাড়াও অন্যান্য ডিরেক্টরদের ওপরেও ইডি তাদের সাথেও সম্পর্ক রেখেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর রাজ্যের রাজপাট থেকে সরে যাওয়ার পর আইপ্যাকের ওপর ইডির চাপ আরো বেড়েছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে শুধু পশ্চিমবঙ্গ তো নয়, উত্তরপ্রদেশ এবং আরো কয়েকটি রাজ্যে যারা আইপ্যাকের সাথে আইপ্যাকের সার্ভিস নিচ্ছিল তারা সেগুলো বন্ধ করে দিয়েছে। আইপ্যাক প্রায় উঠে যাওয়ার মুখে। এই অবস্থায় আইপ্যাকের ওপর চাপ বাড়াতে ইডি ইতিমধ্যেই বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও দিল্লিতে সংস্থাটির অন্য ডিরেক্টর ঋষিয়াত সিং ও প্রতীক জৈনের অফিসে তল্লাশি চালিয়েছে। তবে বিনেশ ছাড়া আর কারো রাজসাক্ষী হওয়ার খবর, সুনির্দিষ্ট খবর, বিনেশের ক্ষেত্রে এটা সুনির্দিষ্ট খবর, অন্যদের ক্ষেত্রে এখনো সুনির্দিষ্ট খবর এই মুহূর্তে নেই। কিন্তু জোর জল্পনা যে অন্য অনেকেই, এমনকি প্রতীক জৈন, ঋষিয়াত সিং, তা অন্য ডিরেক্টর যারা আছেন তারাও রাজসাক্ষী হতে পারেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিপদের একেবারে বন্যায়, তিনি তার দিকে বন্যার মতো বিপদ ধেয়ে আসছে। পিএমএলএ মামলায় অ্যাপ্রুভার হওয়ার প্রক্রিয়া সম্পর্কে দুটো কথা বলি। অভিযুক্ত যদি আদালতের সম্পূর্ণ সহযোগিতার আবেদন জানায় ও আদালত যদি অনুমোদন করে তাহলে তিনি রাজসাক্ষী হতে পারেন, রাজসাক্ষীর মর্যাদা পান এবং তার বিরুদ্ধে অভিযোগ মকুব হয়। তার সাক্ষ্য অন্য অভিযুক্তদের বিরুদ্ধে, মানে যেমন তৃণমূল নেতৃত্ব বা মমতা নিজে, তার বিরুদ্ধে সরাসরি প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে। এই প্রসঙ্গে প্রতীক জৈনকে শুধু নয়, প্রতীক জৈনের পরিবারকেও, তার স্ত্রী বারবি জৈন
এবং ভাই পুলকিত জৈন, এদেরও ইডি সমন পাঠিয়েছে। এই পরিস্থিতি তদন্তকে অনেক বেশি জটিল এবং মমতার জন্য ভয়ঙ্কর রকমের বিপজ্জনক করে তুলেছে। মনে রাখতে হবে, জয়ললিতা যখন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখনও তাকে জেলে যেতে হয়েছিল। সুতরাং মমতা এখন তো মুখ্যমন্ত্রীর পদে নেই, আর তার ওই অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, শ্যাম দেওয়ান, এদেরকে ওই বিপুল পরিমাণ টাকা খরচ করে নিয়োগ করাটা মমতার পক্ষে মুশকিল। টাকা যে মমতার নেই তা নয়, টাকা মমতা ও অভিষেক এদের যথেষ্ট পরিমাণ টাকা আছে, কিন্তু এদের টাকাটা যখন নিজেদের পকেট থেকে দিতে হবে, রাজকোষ থেকে নয়, নিজেদের পকেট থেকে দিতে গেলে তখন ফান্ড কোত্থেকে আসছে সেই প্রশ্নগুলো উঠে যাবে। ফলে আর এক বিপদ, সেটা বিনেশ চান্ডেল এবং আইপ্যাকের অন্যান্যদের জবানবন্দিতে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদের পরিমাণ কয়েকশো গুণ বেড়ে গেল। ইডির যে অভিযোগ, আর সেটাও বলি, এবার সেটাও আদালতে সমর্থিত হবে এদের বক্তব্যে। আগেই আপনারা জানেন, সমস্যা শুরু হয় যখন মুখ্যমন্ত্রী নিজে লাউডন স্ট্রিটে হাজির হন। ইডির হলফনামা বলছে তদন্তকারী অফিসারদের অনুমতি না নিয়ে তিনি নথি ও অন্যান্য ডিভাইস তুলে নিয়ে চলে যান। রাজ্য পুলিশও তাকে গার্ড দিয়ে রেখেছিল, সেখানে উপস্থিত ছিল। ইডির অফিসাররা যখন বাধা দিতে যান তখন তাদের ঘিরে ধরা হয়। পরে ইডি দাবি করে সেই সবুজ ফাইলে ছিল কয়লা পাচার মামলা সংক্রান্ত নামের তালিকা, যা বাজেয়াপ্ত করার জন্যই তারা এসেছিল। আর মমতার কি জবাব ছিল? মমতার জবাব ছিল ইডির অফিসাররা নাকি নিজেরাই তাকে বলেছিল এই কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য, ফাইল টাইলগুলো নিয়ে যাওয়ার জন্য। ইডি পাল্টা 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মমতা তার হলফনামায় এই দাবি করেন, আর ইডি তার পাল্টা হলফনামা দিয়ে জানায় যে না, কোনো অনুমতি দেয়া হয়নি। ইডির এই দাবি বিনেশ চান্দেলের জবানবন্দিতে সমর্থিত বা প্রমাণিত হলে মমতা ব্যানার্জির ডিফেন্স বালির বাঁধের মতো ধসে পড়বে। নিশ্চিত শাস্তির মুখে পড়তে হবে মমতা ব্যানার্জিকে। আরো একটা জিনিস আছে, যেহেতু রাজ্যের মন্ত্রিসভা পাল্টে গেছে, মমতা মুখ্যমন্ত্রী নেই, সুতরাং পুলিশ তারা এইবার তাদেরকে যে কথা, তারা যে এফআইআর করেছিল ইত্যাদি, তারা তাদের বক্তব্য, তাদের লাইন অফ অ্যাকশনটা সম্পূর্ণ পাল্টে যাবে, আর মমতার সাথে সিনক্রোনাইজ করবে না। সুতরাং মমতার এবার শিরে সংক্রান্তি। তাহলে এই মামলায় মমতার শাস্তির আইনি সম্ভাবনা কতটা একটু দেখা যাক। এই প্রশ্নের উত্তর আইনি ও রাজনৈতিক এই দুই দিক থেকে বিচার করাটা দরকার। ইডির দাবির ভিত্তি এবং তার কি শক্তিটা কি দেখি। ইডি আগেই বলেছি 17টি ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর ধারায় এফআইআর চাইছে আদালতের কাছে। ক্রিমিনাল ইন্টিমিডেশন, ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, obstruction of public servants in duty, ক্রিমিনাল কনস্পিরেসি, এইরকম সব ভয়ঙ্কর রকমের ধারা। সুপ্রিম কোর্ট নিজেই ইতিমধ্যে মমতার আচরণকে এক্সট্রা অর্ডিনারি এবং অপরাধমূলক বলেছে। আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের পক্ষে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি এফআইআর নির্দেশ দেয়া সাংবিধানিকভাবে সম্ভব হলেও অত্যন্ত বিরল। তবে যদি সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হয় এবং বিনেশ চান্ডেল রাজসাক্ষী হন, তাহলে মমতার বিরুদ্ধে ফৌজদারি মামলার পথ অনেকটা সুগম হবে। পিএমএল এর অধীনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা 7 বছর কারাবাস, এবং এই আইনে জামিন পাওয়া অত্যন্ত কঠিন। তবে এই পর্যায়ে পৌঁছতে লম্বা আইনি লড়াই প্রয়োজন হবে। কিন্তু তার থেকেও আর একটা জিনিস এখন উচ্চারিত হচ্ছে, চিন্তা করা হচ্ছে কেন্দ্রের তরফে, সেটা হচ্ছে
সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা নয়, এখন অন্যভাবে সেটা সাধারণভাবে পুলিশের কাছে এফআইআর করে, যেমন ভাবে পুলিশে এফআইআর করে মন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে, যেমন ভাবে সুজিত বোস, উজ্জ্বল বিশ্বাস এবং আজকে এই কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহকে, ঠিক সেই একইভাবে সাধারণ পুলিশে এফআইআর এর ভিত্তিতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর পুলিশ থানায় করা যায় কিনা এবং তার ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা যায় কিনা এই চিন্তা ভাবনাটাও কিন্তু চলছে। আইনি দিকগুলো খুঁটিয়ে দেখা হচ্ছে এবং সেই দেখাটা সম্ভব কমপ্লিট হয়ে গেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই বিষয়ে সাধারণ এফআইআর এর বিরুদ্ধেও করা যাবে না এমন কোনো কথা কিন্তু কোনো জায়গাতে নেই। কারণ কোন মন্ত্রী, মুখ্যমন্ত্রী এরা কোন রকম, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত কোন রকম আইনি সমর্থন বা ইমিউনিটি যেটাকে বলে সেটা পান না। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।